মা, মা, তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি করে উঠে এখন চিল্লাচিল্লি করিস না তো, রাগ হয়ে যাবে মাহিম। ও আম্মা, তুমি আমার লক্ষ্মী আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আমার আজ ভার্সিটিতে যেতে হবে। তা আমার মেয়েটা আজ কি মনে করে? এমনিতেই সবার সাথে দেখা করতে ইচ্ছে হলো তাই। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য পরোটা বানিয়ে নিয়ে আনছি। আচ্ছা আম্মু। মাহিম গিয়ে সোফায় বসে পড়ল। মাহিমের বাবা সালাম সাহেব পাশে বসে টিভিতে খবর দেখতেছিল। আব্বু, তুমি সাধারণ একজন বিজনেসম্যান হয়ে এইসব খবর দেখো কেন? খবর দেখে তারা যারা রাজনীতি করে। ওরে, রাজনীতি করলে কি খবর দেখতে হয়? দেশের পরিস্থিতি বুঝতে হলে খবর তো দেখতে হবে। সেটাও ঠিক। হ্যাঁ, তো আজ ভার্সিটিতে যাচ্ছ? হ্যাঁ বাবা। সাবধানে যেও, চারপাশে যেমন খুন খারাপি বেড়ে চলেছে। চিন্তা করো না, তোমার ছেলে অনেক সাহসী, কিছু হবে না। আমিও অনেক সাহসী, তাই না বলো আব্বু? মাহিমের পিচ্চি বোন মায়া এসে বলল, হ্যাঁ, আমার মামুনি তো অনেক সাহসী। তাহলে আমাকে একলা স্কুলে যেতে দেওয়া হয় না কেন? হুম হুম কারণ তুমি এখনো ছোট। হুম আমি বড় হয়ে গেছি। পাগলি। বিভিন্ন রকম কথা বলতে বলতে সবাই সকালের নাস্তা করতে লাগলো। মাহিম ইসলাম, বাবার নাম সালাম ইসলাম, মায়ের নাম মালেকা খাতুন, আর পিচ্চি একটা বোন আছে, তার নাম মায়া। মাহিমের বাবা ছোট একজন বিজনেসম্যান আর তার মা গৃহিণী। মাহিম অনার্স প্রথম বর্ষের ছাত্র আর তার বোন ক্লাস 4-এ পড়ে। নাস্তা শেষ করে মাহিম তার বোনকে নিয়ে বাসা থেকে বের হলো। ভার্সিটি যাবার পথে বোনকে রিক্সা করে তার স্কুলের সামনে নামিয়ে দিল। মায়ার থেকে বিদায় নিয়ে মাহিম নিজের ভার্সিটির দিকে রওনা হলো। রাস্তার মধ্যে মাহিমের সঙ্গে তার বন্ধু মারুফের দেখা হয়ে গেল। মামা, রিক্সাটা একটু থামান। কেন মামা? এই তো আমার বন্ধু আসছে, ওকে নিয়ে একসাথে রিক্সায় যাব। রিক্সাওয়ালা গাড়ি থামালে মারুফ এসে উঠে পড়ল। কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আলহামদুলিল্লাহ। তোমার এতদিন পর ভার্সিটি যাবার কারণ কি? আর বলিস না, আর কতদিন বাড়িতে বসে থাকবো, ঘুরে বেড়াবো, ভালো লাগতেছে না, তাই ভাবলাম তোদের সাথে দেখা করে আসি ভার্সিটি গিয়ে। হ্যাঁ, তুই তো আজকাল আর বিকেল আড্ডা দিতে আসিস না। সমস্যা নেই, আজ থেকে আবার জয়েন করব। ভালো। দুজন গল্প করতে করতে ভার্সিটিতে চলে আসলো। ভাড়া মিটিয়ে দিয়ে দুজন ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো। বাহ, সেই কবে ভার্সিটিতে এসেছিলাম, নতুন যখন ভর্তি হয়েছিলাম, এই কয়েক মাসে অনেক পাল্টে গেছে মনে হচ্ছে। সরসালা, গাঁজা খেয়ে এসেছিস নাকি? সব কিছু তো আগের মতোই আছে, শুধু ভার্সিটিতে চারপাশে একটু রং করেছে, এই আর কি। মারুফের কথা শুনে মাহিম হেসে বলল, ওরে যাই হোক, একটু পরে তো চেঞ্জ হয়েছে, তো বাকিরা কোথায়? ওই যে আগে যেখানে বসে আড্ডা দিতাম সেখানে বসে আছে হয়তো। মাহিমরা মার্কেটের একটি বকুল গাছের নিচে চলে আসলো। এসে দেখলো নিয়াম, নাফিস, রাজু বসে গল্প করছে। কি রে, কেমন আছিস সবাই? মাহিমের কথা শুনে সবাই মাহিমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মাহিম অনেক দিন পর ভার্সিটিতে এসেছে এর জন্য। কে ভাই আপনি এতদিন পর? আমাকে চিনতে পারছিস না? আমি মাহিম। মাহিম নামের কেউ একজন ছিল, কিন্তু তাকে তো এখন আমরা আর চিনি না। অভিমানী সুরে রাজু বলল, আরে ভাই, দুঃখিত, কিছু মনে করিস না, চল, অনেক দিন পর আসলাম, একটু আড্ডা দেওয়া যাক। হুম। তো কি নিয়ে কথা বলছিলিস তোরা? আর বলিস না, মাহিমকে যেন আমাদের ভার্সিটির একটা প্রফেসরকে মেরে ফেলেছে। কি বলিস, কোন প্রফেসরকে? আরে ইংরেজি একটা অধ্যাপক ছিল, বাহার স্যার, তাকে কে যেন খুব খারাপভাবে মেরে ফেলেছে। আমিও সেটাই শুনলাম। এবার নাফিস আস্তে করে সবাইকে বলল, আমি শুনলাম এই স্যারের চরিত্র খুবই খারাপ ছিল। ক্লাসে যে কোনো মেয়েকে পছন্দ হলে তাকে তুলে নিয়ে জোর করে খারাপ কিছু করত। আবার এর নামে অনেক মামলাও আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কেউ কিছু করতে পারেনি। যাক, তাহলে ভালোই হয়েছে, পাপের শাস্তি খুব ভালো মতো করে পেয়েছে। তো আজকে কোথাও ঘুরতে যাবি নাকি? মারুফের এমন কথা শুনে মাহিন বলল, আরে না, অনেকদিন ভার্সিটিতে আসিনি, চল আজকে একটু ক্লাস করে দেখি। আচ্ছা ঠিক আছে।
তারপর 5 জন বন্ধু মিলে নিজেদের ক্লাসের দিকে রওনা দিল। বিলাসে বসে সবাই গল্প করছে। এমন সময় একটি ম্যাম প্রবেশ করলো। বাংলা ক্লাস নেবে সে। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। ম্যাম নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। হঠাৎ সামনে থেকে কয়েক বেঞ্চ পরে দেখতে পারলো একটি ছেলে গল্প করছে, তাই তাকে দাঁড় করালো। এই ছেলে, তোমার নাম কি? মাহিম নিজের বন্ধুদের সাথে একটু ফিসফিস করে কথা বলছিল। তখনই ম্যাম দেখে ফেলে আর মাহিমকে দাঁড় করিয়ে তার নাম জিজ্ঞেস করে। জি ম্যাম, আমার নাম মাহিম। তুমি কি আজ নতুন? আগে তো কখনো দেখিনি। আমার নাম মাহিম। আসলে ম্যাম, আমি অনেক পুরনো স্টুডেন্ট, কিন্তু ভার্সিটিতে কয়েকদিন আসিনি, এজন্য। না না, সেটা বললে তো হবে না। আমি এই পর্যন্ত ক্লাস নিতে এসে তোমাকে একদিনও দেখিনি। মাহিম নিজের বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো সবাই মিটমিট করে হাসছে। আসলে ম্যাম, আমি একটু দরকারি কাজে বাইরে ছিলাম। কি কাজের জন্য? আসলে ম্যাম, কাজটা তো পার্সোনাল, সবার সামনে বলবো কিভাবে। এমন কথা শুনে ক্লাসের সবাই হেসে ফেললো। আচ্ছা ঠিক আছে, পরের বার যেন আমার কথা না বলতে দেখি। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত ক্লাস করবে, কারণ কয়েকদিন পরে প্রথম সেমিস্টার পরীক্ষা। এখন চুপচাপ ভদ্র ছেলের মতন বসে পড়ো। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ম্যামের অনুমতি পেয়ে মাহিম ভদ্র ছেলের মতো চুপ করে বসে রইল। ম্যাম আবার আগের মতো ক্লাস নিতে লাগলো। ভার্সিটিতে আস্তে আস্তে ক্লাস সবগুলো করে মাহিম ও তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে আসলো। বাহ, বন্ধু, অনেক দিন পর ভার্সিটিতে এসে ভালো লাগছে। আজকে থেকে নিয়মিত আসিস? ইনশাআল্লাহ। তারপর 5 জন মিলে ভার্সিটির সামনে একটি রেস্টুরেন্টে ঢুকলো। তারপর একটু খাওয়া দাওয়া করলো এবং বিভিন্ন রকমের আড্ডা দিতে লাগলো। ভাই নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো তার বোনের স্কুল ছুটি হয়ে যাবার সময় হয়ে গেছে। আচ্ছা বন্ধু, বাকি ক্লাসগুলো তোরা কর গিয়ে, আমার এখন যেতে হবে। কেন, এখন আবার কোথায় যাবে? আমার পিচ্চি বোনটাকে নিয়ে এখন বাসায় যাব। সে স্কুলে আছে, এখনই ছুটি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। হুম। মাহিম বন্ধুদের থেকে বিদায় নিয়ে দোকান থেকে চকলেট নিয়ে নিজের বোনের স্কুলের সামনে চলে আসলো। কিছু সময় পর স্কুল ছুটি দিলে মায়া স্কুলের গেট দিয়ে বেরিয়ে আসলো। এই সেই মাহিমকে জড়িয়ে ধরলো। মাহিম মায়াকে চকলেটের প্যাকেট দিয়ে কোলে তুলে নিল। তারপর রিক্সা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। একটি অচেনা লোক তার বসের সাথে ফোনে কথা বলছে। ভার্সিটির অধ্যাপক মারা গেছে সেই বিষয়ে তারা কথা বলছে। বস, আমাদের অধ্যাপক 72 মারা গেছে, এখন কি করব? বস, আমাদের অধ্যাপক 72 মারা গেছে, এখন কি করব? চিন্তা করিস না বেলাল, এই বিষয়ে আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। কিন্তু বস, এই কাজটি খুব তাড়াতাড়ি করবেন না, তাহলে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমরা শান্তিতে কোনো ড্রিল করতে পারছি না। আজকে কয়েকটি ড্রিল ছিল, কিন্তু সেগুলো অনেক মিস হয়ে গেল। চিন্তা করিস না, আমি হলাম এই ঢাকা শহরের কিং মেকার। আমি থাকতে তোদের কোনো প্রবলেম হবে না। একটা গেছে তো কি হয়েছে, আমি এখন শত শত তৈরি করতে পারি। সেই বিশ্বাস আমার আছে বস, এই জন্যই তো আপনার দলের হয়ে কাজ করি। এখন ফোন রাখ, আর রাতের ডিলটা তুই নিজে করবি। আমি কেমনে বস? যতদিন না নতুন লোক ঠিক করব, ততদিন তুই এই কাজগুলো দেখাশোনা করবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বস, আপনার কথাই রইল। আপনার এই কাজগুলো করে দেওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। বেলাল নামের লোকটি অপরিচিত লোকের সাথে কথা বলে নিজের ফোন কেটে দিল। তারপর মাহিম বিকেলে ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করে বন্ধুদের সাথে আড্ডা দিবে বলে বাসা থেকে বের হলো। হাঁটতে হাঁটতে 4 রাস্তার মোড়ের উপরে চলে আসলো, যেখানে একটি টং দোকান আছে। গিয়ে দেখলো মারুফ, রাজু বসে আছে, বাকি 2 জন এখনো আসেনি। কিরে ভাই, ওরা দুইজন কই? এখনই চলে আসবে, ফোন দিয়েছিলাম। তো এলাকায় থাকবে নাকি বাইরে ঘুরতে যাবে? ওরা দুইজন না, আসলে কিছু বলা যাচ্ছে না। তো বসে আছিস কেন, এখন চা অর্ডার কর। মারুফের কথা শুনে রাজু 3 কাপ চা অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে চা রেডি হয়ে গেল। 3 জন চা খাচ্ছিল আর গল্প করছিল। এরই মাঝে বাকি 2 জন মানে নাফিস আর নিয়াম চলে আসলো। কিরে, তোরা আমাদের বাদ দিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছিস?
এই যে তোরা আসতে লেট করতেছিলি তাই ভাবলাম আমরা 1 কাপ করে আগে খেয়ে নেই। ভালোই করেছিস। মামা আর 2 কাপ চা দাও। মাহিম বলল। 5 বন্ধু মিলে গরম চা খেতে লাগলো এবং বিভিন্ন রকমের আড্ডা দিতে লাগলো। এভাবে যে কখন সন্ধ্যা গড়িয়ে আসলো টেরই পেল না। 5 বন্ধু আর কিছু সময় গল্প করে যে যার রাস্তায় চলে গেল। মাহিম দেখলো যে তার বাসায় যেতে অনেক লেট হবে এবং এলাকায় গিয়ে নামাজ পড়তে পারবে না, তাই পাশের একটি মসজিদে ঢুকে সালাত আদায় করে নিল। সন্ধ্যা গড়িয়ে একটু রাত হয়েছে। এরই মাঝে মাহিমের ফোনে তার বাবার ফোন আসলো। হ্যাঁ বাবা বলো। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, আর তুই এখনো বাইরে কি করছিস? এই তো বাবা আসছি, নামাজ পড়ে বের হতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। মাহিম ফোন কেটে দিয়ে হাঁটতে লাগলো। তখনই তার পাশ দিয়ে একটি মোটর বাইক চলে গেল, কিন্তু হঠাৎ বাইক থেকে একটি ছোট্ট প্যাকেট পড়ে গেল। মাহিম দেখার আগেই গাড়িটি চোখের আড়াল হয়ে গেল। মাহিম গিয়ে প্যাকেট খুলে দেখলো প্যাকেটের মধ্যে আটা জাতীয় কিছু। তুলে হালকা নাকারি নিয়ে দেখলো যে এটা আটা না, ড্রাগস, তো তাও খুব রেয়ার। এগুলো তো খুবই উন্নত মানের ড্রাগস, তার মানে আমার এই এলাকা দিয়ে ড্রাগস পাচার হয়, পুলিশকে তো জানাতে হচ্ছে। মাহিম পুলিশকে ফোন দিতে গিয়ে কি যেন একটা চিন্তা করলো। তারপর ফোন না দিয়ে ড্রাগসের প্যাকেট নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর যে লোকটি মোটর সাইকেল নিয়ে ড্রাগস বাজার করতে যাচ্ছিল সে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। এগিয়ে দেখলো ড্রাগস নিয়ে লোক চলে এসেছে। আসতে এত সময় লাগলো কেন? আসলে একটু সমস্যা হয়েছিল তাই। আচ্ছা ঠিক আছে, পকেটগুলো তাড়াতাড়ি দাও। আগে টাকা। ঠিক আছে। অপর লোকটি টাকার বিটকেস বের করে টাকাগুলো দেখালো এবং বেল্লাল নিজের ব্যাগ থেকে ড্রাগসগুলো দেখলে হলো তখনই খেয়াল করলো যে 1 প্যাকেট কম আছে। এর জন্য অপর লোকটি বলল, আমার সাথে ধোকা, তুই আমাকে 1 প্যাকেট কম দিয়েছিস। আরে না, তোকে ধোকা দিয়ে আমার কি লাভ? নিশ্চয়ই এখান থেকে একেবারে আসার সময় পড়ে গেছে। তুই আমার সাথে বেইমানি করতেছিলি। আরে বিশ্বাস করেন, আমি বেইমানি করিনি, পেট কম আছে তাই 1 প্যাকেট টাকা দিতে হবে না। তবু আমার কথা বিশ্বাস করেন। লোকটি কিছু একটা ভেবে ঠিক আছে বলে তারপর দুজন ডিল ফাইনাল করে যে যার মতো চলে গেল। বেল্লাল যেতে যেতে চারো পাশে তাকিয়ে তাকিয়ে খুঁজতে লাগলো যে প্যাকেটটি কোথায় পড়তে পারে। না, ব্যাগটি তো কোথাও দেখছি না। বসকে গিয়ে এই কথা বলে আমাকে কি আস্ত রাখবে সেই চিন্তা আছে। একটি সেক্রেটারি রুমে বসে আছে এক অচেনা ব্যক্তি। অন্ধকারের জন্য তার যেমন মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ নিজের কম্পিউটার চালু করলো। কম্পিউটার আলোতে তার মুখ আবছা আবছা বোঝা গেল। কম্পিউটার নিয়ে বেশ কিছু সময় ঘাটাঘাটি করলো। তারপর ফোন নিয়ে নিজের কাউকে ফোন দিল। হ্যালো। জি বস, বলেন। আমার জন্য একটা কাজ করতে হবে এনকে। কি কাজ করতে হবে বস? তুমি এই রাস্তার প্রতি নজর রাখবে আর এই এলাকায় সিকিউরিটি একটু বাড়িয়ে দাও ছদ্মবেশে। কেন বস? আমার মনে হচ্ছে এই এলাকায় খুবই খারাপ কাজ হয়ে যাচ্ছে, যেটা আমরা জানতেও পারছি না। খারাপ কাজ হলে তো আমরা জানতেই পারতাম। তাছাড়া যে এই খারাপ কাজের মাথা, আমরা তো তাকে মেরে ফেলেছি। তুমি ভুলে যেও না আমি মাফিয়া কিং, এমনি এমনি আমার সন্দেহ হয় না। সেটা ঠিক বলেছেন। হ্যাঁ, এই জন্য কাল থেকে এই খোঁজ খবর নিও। আচ্ছা ঠিক আছে বস। তারপর এমকে ফোন কেটে দিয়ে কিছু সময় পর সে সিক্রেট রুম থেকে বেরিয়ে আসলো। রাতে খেতে বসেছে মাহিম ও তার পরিবার। মাহিম, আমি বলছিলাম কি, আমার এই ছোটখাটো বিজনেস তুমি দেখাশোনা করবে। কিন্তু আমি কেন আব্বু? আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। সেটা আমি জানি, কিন্তু তুমি যদি এখন থেকে দেখাশোনা করো তাহলে তুমি আস্তে আস্তে সব বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে আব্বু। আব্বু, আমার একটা ভিডিও গেম লাগবে। মায়া বলল, ভিডিও গেম খেলতে হয় না সোনা, এটা খুব খারাপ। না না, আমার স্কুলে অনেকেই খেলে, তারা রোজ এসে গল্প করে। ওরা তো ভালো না, এই জন্য। না না, আমার ভিডিও গেম লাগবেই লাগবে, না হলে আমি ভাত খাবো না।
এটা বলে মায়া ভাত খাওয়া থামিয়ে কান্না করতে লাগলো। মায়া তো পরিবারের সবার প্রিয়, তাই কেউ সহ্য করতে পারলো না মাহিম আর সবার আগেই বলে ফেললো, আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর সাথে গিয়ে তোকে ভিডিও গেম কিনে দিব, তবু কান্না করিস না। তুমি বললে হবে না, আব্বুকে বলতে হবে। মায়া মামুনি জেদ করে না। এটা বললে শুনবো না, আমার ভিডিও গেম লাগবে। ওই আব্বু কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, মাহিমের সঙ্গে কাল গিয়ে কিনে নিয়ে এসো। সত্যি? হ্যাঁ। আমার লক্ষ্মী আব্বু। মায়ের খুশি দেখে তিনজনই মুচকি হেসে ফেললো। তারপর রাতে খাওয়া দাওয়া করলো। প্রতিদিনের মতন সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাহিম তার বোনকে নিয়ে বের হলো। সপ্তাহে আজ বৃহস্পতিবার, তাই মায়া হাফ স্কুল। ভাইয়া আজ তাড়াতাড়ি আসবে? কেন? তুমি কি ভুলে গেছো আজ আমার হাফ স্কুল? আচ্ছা ঠিক আছে পাগলি। হ্যাঁ, আর আজকে ভিডিও গেম কিনতে যাব, মনে থাকে যেন। মাহিম তার বোনকে স্কুলে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে আসলো। তারপর সব ক্লাস করে ঠিক টাইমে তাড়াতাড়ি করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলো, কারণ আজকে তার বোনের সাথে একটু মার্কেটে যেতে হবে। স্কুলের সামনে এসে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। ইস রে, মায়া তো মনে হচ্ছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এখন আমি যে কি বলবো। মাহিম মনে মনে বলল, তোমার আসতে এত সময় লাগে? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি বনু, একটু ক্লাস ছিল তাই বের হতে লেট হয়ে গেল। এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি মার্কেটে চলো। আচ্ছা ঠিক আছে। মাহিম তার বোনকে নিয়ে মার্কেটে আসলো। তারপর মায়ের পছন্দ অনুযায়ী একটি ভিডিও গেম কিনে দিল। গেম পেয়ে তো মায়া খুব খুশি। তারপর চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে এক মধ্য বয়স্ক লোক। মুখটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, আর তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে বেল্লাল। বস, এবারের মতন আমাকে মাফ করে দিন। কিভাবে তোকে মাফ করব বল? তুই আমার কোটি টাকার জিনিস হারিয়ে ফেলেছিস। প্রথমবার ডিল করতে গিয়ে তুই যদি এখন লস খাওয়াস, তাহলে পরের বার এমন করবে সেটা কোনো ধারণা নেই। বস, আমার ভুল হয়ে গেছে, এবারের মতন আমাকে মাফ করে দিন, আরেকটি চান্স দিন। তারপর মধ্যবয়স্ক লোকটি কিছু একটা চিন্তা করলো। প্লিজ বস, এবারের মতন আমাকে মাফ করে দিও, আরেকটিবার সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে, আর একবার সুযোগ দিলাম, কিন্তু এবার ভুল হলে তোকে আর ছেড়ে দিব না, বলে দিলাম। ঠিক আছে বস। আর হ্যাঁ, প্যাকেটটি খুঁজে বের করার চেষ্টা কর। আচ্ছা। এখন যা। বেল্লাল তার বসের সাথে কথা বলে চলে গেল। তার সব কিছু একটা চিন্তা করতে লাগলো। তখনই তার ফোনে আর একটি কল আসলো। ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। জি ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে আজ রাতেই দেখা করছি। আচ্ছা ঠিক আছে, রাত 2টোর সময় আসবো, আগের জায়গাতেই। আরো কিছু সময় কথা বলে তারা ফোন রেখে দিল। তারপর মাহিম নিজের রুমে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। জি স্যার বলেন। তোমাকে যে কাজটি দিয়েছিলাম সেটা কত দূর? এখনো তেমন পাকাপোক্ত প্রমাণ পাইনি, তাই তাকে কিছু করতে পারিনি। মাহিম, তোমার উপর আমার অনেক ভরসা, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারবে। আর হ্যাঁ, উপর থেকে কিন্তু খুব চাপ আসছে, তাড়াতাড়ি কাজটি শেষ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। আর হ্যাঁ, তোমাকে সাহায্য করার জন্য আমি একজন মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি। আমার কাছে মানে কি সব বলছেন স্যার? মাহিম ইয়ার্কি করে বলল, তুমি যে ভার্সিটিতে পড়ো সেইখানে তোমার সাথে দেখা করবে। সে কি আমার সহকারী নাকি আমার নিচু পদের সহকারী? তোমার এক পদে নিচে আছে সে। আমি তাকে কিভাবে চিনব স্যার? মেয়েটির নাম বৃষ্টি, আর তার সম্পূর্ণ ডিটেলস আমি তোমাকে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি, তুমি চেক করে নাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, কাজটা কিন্তু খুব সাবধানে করবে। তুমি যার পিছনে লেগেছো সে কিন্তু খুবই ডেঞ্জারাস, আর তার পিছনে বড় বড় লোক রয়েছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি খুব তাড়াতাড়ি এই কাজটি শেষ করব। মাহিম কিছু সময় গুরুত্বপূর্ণ কথা বলল, তারপর ফোন কেটে দিয়ে নিজের ল্যাপটপ নিয়ে ইমেল চেক করতে লাগলো। মাহিম ইমেল চেক করে দেখলো একটি নোটিফিকেশন এসেছে। ফাইলটি ওপেন করে দেখলো স্যার সেই মেয়েটির সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিয়েছে। সেই ওপেন কোর্সে
সেটি ওপেন করেছে। সম্পূর্ণ ডিটেলস ভেসে উঠল ল্যাপটপের স্ক্রিনে। মেয়েটির ছবি দেখে তো মাহিমের চোখ আটকে গেল, কারণ ছবিটা যে এতটা মায়াবী, বাস্তবে কতটা হবে এটাই ভাবতে লাগলো মাহিম। মাহিম পুরো ডিটেলস রাখলো। মেয়েটির সম্পূর্ণ নাম সেজুতি রহমান বৃষ্টি। বলেছিল কাজ করেছে 4 বছর, এর মধ্যে অনেক কেস সলভ করেছে। মাহিম তার সম্পূর্ণ বায়োডাটা পড়তে লাগলো। সবকিছু দেখা হয়ে গেলে মাহিম ল্যাপটপ বন্ধ করে নিচে চলে আসলো, কারণ একটু পর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে। মাহিমের বাসা 2 তলা, আর মাহিম উপরের একটি রুমে থাকে। নিচে এসে দেখলো তার ছোট্ট বোন মায়া গেম খেলায় খুবই ব্যস্ত। কিরে পাগলি, তুই তো দেখছি গেমের ভিতরে একদম ঢুকে গেছিস। আর বলো না ভাইয়া, এই গেম খেলতে খুব ভালো লাগছে। সারাদিন যদি গেম খেলিস তাহলে পড়তে বসবি কখন? রাতে তোমার সাথে পড়তে বসবো। আম্মু কোথায় রে? আম্মু নিজের রুমে ঘুমিয়ে আছে। আচ্ছা, আম্মু আসলে বলিস আমি বাইরে গেছি। মায়া নিজের গেম খেলায় মনোযোগ দিয়ে সবকিছু শুনছে। মাহিমের কথায় উত্তর শুধু বলল। মাহিম দেখলো তার বোন গেম খেলায় খুবই ব্যস্ত, তাই তা আর কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তাই চা দোকানে এসে দেখলো যে সবাই তার আগেই এসে বসে আছে এবং আড্ডা দিচ্ছে। কিরে, আজ দেখছি সবাই আগে আগে চলে এসেছিস। এমনিতেই তুই তো আসতে লেট করিস। তো চল আজকে একটু এলাকা ঘুরে আসি। প্রত্যেক দিন তো এখানেই বসে থাকি। আচ্ছা ঠিক আছে, আগে 1 কাপ করে চা তো খেয়ে নেই। রাজুর কথায় সবাই সহমত পোষণ করলো। তারপর সবাই চা অর্ডার করলো। কিছু সময় পর চাওয়ালা মামা তাদেরকে চা এবং বিস্কুট দিল। এটা খেতে খেতে কিছু সময় গল্প করে নিল। খাওয়া শেষ করে তারা সামনে মোড়ের দিকে হাঁটতে লাগলো। ওই, তুই কোন দিন হাঁটতে আসলে শুধু এই রাস্তার দিকে আসিস কেন? কিরে মাহিম, তুই কি ভুলে গেছিস মারুফের ক্রাশ এই রাস্তায় থাকে? কি বলিস রাজু, ওর ক্রাশ রাস্তায় থাকে? মাহিম বলল, আরে ভাই, রাস্তায় মানে এ রাস্তায় ওই গুলিতে তার বাসা। আমি যে তোদের সাথে আছি, আর কারো কি আর আছে বল। কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কি কথা বললো? এই যে আমার ক্লাসে গিয়ে তোরা পড়ে আসিস, কিন্তু এদিকে যে আমার কোনো ক্রাশই নেই। মিথ্যা বলিস কেন মামা? ওই যে ফাতেমা নামের মেয়েটা, ওইটা কে? ওরে, ওটা কেউ না, এমনিতেই রাস্তায় একদিন দেখা হয়েছিল, এই আর কি। থাক, আমাদের আর বলতে হবে না। আজ বন্ধু মহল বিভিন্ন রকম কথা বলতে লাগলো এবং এরকম চিল্লাচিল্লি করতে লাগলো। হঠাৎ মাহিমের নজর রাস্তার পাশে পড়ল। কিছু একটা ভেবে মাহিম মুচকে হেসে উঠল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাসার সামনে চলে আসলো। মামা, ওই দেখ ফাতেমা। সবাই উপরে তাকিয়ে দেখলো যে ফাতেমা ছাদের উপর দাঁড়িয়ে আছে। মারুফ কিছু সময় তাকিয়ে থেকে সবাইকে বলল, আরে ভাই, কি করছিস? পরের এলাকায় এসে এসব ভালো না। মারুফ সবাইকে হ্যান ত্যান বুঝিয়ে ফাতেমার বাসার সামনে থেকে নিয়ে গেল। ভার্সিটিতে এসে মাহিম তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছিল। আচ্ছা দোস্ত, আমরা এতদিন এখনো পিওর সিঙ্গেল কেন? কি রে রাজু, তুই আজ আবার এমন কথা বলছিস কেন? তোর কি আবার প্রেম করতে ইচ্ছে করছে? আরে না, এমনিতেই বললাম। তোর কি কাউকে পছন্দ হয়, যেমন মারুফের ফাতেমা আছে? আরে কথায় কথায় আমার নামের সাথে ফাতেমার নাম আনিস কেন? কারণ ফাতেমা যে তোর ক্রাশ। আচ্ছা, এত কথা না বলে তোরা সবাই ক্লাসে চল। তোরা এগোতে থাক, আমি একটু বাইরে থেকে আসছি। বাইরে কেন যাবি? ক্যান্টিন থেকে ঘুরে আসি। তোরা এখানে বস তাহলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মাহিম ওদের থেকে উঠে গেটের দিকে রওনা দিল। মাহিম যখন গেটের কাছে এসে পৌঁছেছে, হঠাৎ অপর পাশ থেকে একটি মেয়ে এসে তাকে ধাক্কা দিল। সাথে সাথে তারা দুজন পড়ে গেল। আসলে মেয়েটি গেটের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়েছে আর অসাবধানতার জন্য ধাক্কা লেগে পড়ে গেছে। মাহিম তো মেয়েটির চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোনো এক অজানা রাজ্যের হারিয়ে গেছে। মেয়েটি কিছু সময় তাকিয়ে থেকে মাহিমের গায়ের উপর থেকে উঠে দাঁড়ালো। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? এই যে মিস বৃষ্টি, আপনি দেখে শুনে চলতে পারেন না? এক মিনিট।
আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে ফলো করেন? এবার মাহিম একটু বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে বলল, একজন পুলিশ অফিসার হয়ে এমন বোকামির কথা বললে কি চলে মিস বৃষ্টি? মাহিমের এমন কথা শুনে বৃষ্টি হতবাক হয়ে গেল, কারণ সে যে পুলিশ অফিসার এটা ভার্সিটির কেউই জানে না। তারপর বৃষ্টির কিছু একটা মনে পড়ল। আপনি মাহিম স্যার? হতেও পারি, সে যাই হোক ভালো করে চিনে নিও, কারণ আমরা এখন একই ভার্সিটিতে পড়ব। তবে একটা কথা, কারোর সামনে যেন তোমার আমার কারোর পরিচয় প্রকাশ না পায়। ঠিক আছে স্যার। স্যার না, মাহিম বলে ডাকবে। কিন্তু কোনো কিন্তু না, এখন আমরা একসাথেই পড়বো, তাই এত ফর্মালিটি দেখাতে হবে না। আচ্ছা। এখন তুমি ক্লাসে যাও, আমি একটু বাইরে থেকে আসছি। আর হ্যাঁ, কাজগুলো খুব সাবধানে করবে। মাহিম ক্যান্টিনে গিয়ে দরকারি কাগজ করে আবার ফিরে আসলে বন্ধুদের কাছে। রে বন্ধু, মেয়েটা কি যার সাথে গেটের কাছে কথা বলছিলে? আরে মেয়েটি নতুন তো, কোথায় তার ক্লাস, তাই জিজ্ঞেস করছিল। ও আচ্ছা। তো মেয়েটিকে তোর পছন্দ হয়েছে নাকি? আরে দূর, চিনি না আর কিসের পছন্দ। ড্যাব ড্যাব করে তো ভালোই তাকিয়েছিলি। অনেক দেরি হয়ে গেছে, এখন ক্লাস আছে, চল। মাহিম কথা ঘুরিয়ে সবাইকে ক্লাসে যাওয়ার কথা বলল। মাহিমের কথা শুনে সবাই হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যেতে লাগলো। মাহিম ক্লাসে এসে দেখলো বৃষ্টির সামনে বেঞ্চে বসেছে। মাহিম নিজের জায়গায় গিয়ে বসলো, তারপর যথাসময়ে ক্লাস শেষ করতে লাগলো। রাত 12টা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো একটি মাইক্রো গাড়ি। গাড়িটা গিয়ে ভার্সিটির ভেতরে একদম কোনার বিল্ডিংয়ে থামলো। গাড়ি থেকে নেমে আসলো সাগর, হাতে তার মদের বোতল। হাঁটতে হাঁটতে কোনো একটি রুমের কাছে চলে আসলো, তারপর 2টা টোকা দিল, সাথে সাথে রুমের ভেতর থেকে দরজা খুলে দিল। তারপর রুমের ভেতর প্রবেশ করলো সাগর। এই রুমটা বাইরে থেকে অনেক পুরনো, কিন্তু ভেতরে খুবই পরিপাটি এবং চারপাশে শুধু ড্রাগস, ইয়াবা আর অন্যান্য মাদক দ্রব্য। সবার সামনে ভার্সিটির ভিপি হওয়ার কারণে তার অনুমতি ছাড়া এই রুমে কেউই আসতে পারে না। আর এই রুমটিতে যে এত কিছু আছে কেউ জানে না, বলতে গেলে কারো আন্দাজই নেই। তো আজকের দিনের মালগুলো প্যাকেট করা হয়ে গেছে তো? জি বস, আপনি বলার সাথে সাথে আমরা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, প্যাকেটগুলো তাড়াতাড়ি বিটকেসে ভরে একজন নিয়ে যা, আজ করে ডিল হবে, তোরা জানিস তো? জি বস। ঠিক আছে, সাবধানে যাবে। আর হ্যাঁ, কোনো যদি গাফলিতি করেছিস তাহলে একটাকেও জ্যান্ত রাখবো না। সাগর একটু রেগে গিয়ে বলল, ঠিক আছে বস। সাগর একটা চেয়ারে বসে মদ পান করতে লাগলো আর তাদের কাজ করবার দেখতে লাগলো। সাগরের একটা প্রতিনিয়ত কাজ, কিন্তু প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারেনি। ভার্সিটির এর একমাত্র দারোয়ান ছাড়া কেউ জানে না যে সাগর রোজ এখানে আসে। ড্রাগসগুলো পকেটে করা হয়ে গেল। 2জন লোক বিট কেস নিয়ে ভার্সিটির থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো আরো একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সে যেই গাড়িতে তাদেরই লোক রয়েছে। 2জন গাড়িতে উঠে নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে লাগলো। অন্যদিকে সাগর মাতাল হয়ে পাশের একটি রুমে গেল, যেখানে একটি মেয়েকে অচেতন অবস্থায় পড়ে আছে। হয়তো তাকে বেশি ড্রাগস দেওয়া হয়েছে, এর জন্য অজ্ঞান হয়ে আছে। সাগর ভিলেনের হাসি দিয়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। এই মা, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ, আমার সাথে একটু মস্তি কর। কি রে, ওঠ। কথাগুলো বলে সাগর মেয়েটিকে লাথি মারলো, কিন্তু মেয়েটির কোনো হুঁশ নেই। সাগর একজনকে ডেকে পানি আনতে বলল। সাগরের একজন লোক পানি এনে দিল। সাগর মেয়েটির উপর, মুখের উপর সব পানি ঢেলে দিল। তারপর সাগরের ইশারায় লোকটি বেরিয়ে গেল। মেয়েটি সম্পূর্ণ জ্ঞান ফিরে না পেলেও আফসা আফসা তারা নড়াচড়া বোঝা গেল। সাগর মদের বোতল রেখে মেয়েটির সাথে অন্তরঙ্গের জন্য উঠে পড়ে লাগলো। মেয়েটির সাথে কি হচ্ছে না বুঝলেও একটু নড়াচড়া করতে লাগলো। বেশ কিছু সময় পর মেয়েটির নড়াচড়া আর বোঝা গেল না, হয়তো এই
পশুর অত্যাচারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সাগর নিজের কাজ শেষ করে মেয়েটির পাশে শুয়ে পড়ল। আজ এই কাজ নতুন না, এর আগেও সাগর অনেক মেয়ের জীবন নিয়ে এইভাবে খেলা করেছে। ভার্সিটিতে যাকে পছন্দ হোক না কেন, যদি ভাগে পায় তো সাগরের লোক তুলে নিয়ে এসে এখানে রেখে দেয়, আর প্রতিনিয়ত সাগর এসে তার চাহিদা মেটায়। এমকে আর এনকে দুজন ফোনে কথা বলছে। বস, আপনি সেদিন বলেছিলেন যে ওই রাস্তায় আমাদের লোক পাহারা দিতে সিক্রেটভাবে। আমি সেই কাজটি করেছিলাম। তো একটি কথা জানতে পেরেছি। কি? বস, সেই লোকটি ড্রাগস খোঁজার জন্য হন্যে হয়ে খুঁজছে। কারা করছে জানতে পেরেছো? না, বাস্তবে এটা মনে হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি সেই লোকটিকে খুঁজে পেয়ে যাবে। এমন কথা শুনে এমকে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাকে সবকিছু কোনো বাধা ছাড়া করতে দাও। আচ্ছা ঠিক আছে বস। আর বস, আজকে যে ড্রাগস ডিল হবে সেই জায়গায় খেয়ে যাবে। আজকে না হয় আমি যাচ্ছি, দেখি আমার এলাকায় থেকে কিভাবে ড্রাগস ডিল করে, তাছাড়া আমিও এর মাথা দেখতে চাই। আচ্ছা বস। এমকে আরো সময় কথা বলে কিছু প্ল্যান করে ফোন রেখে দিল। খুব তাড়াতাড়ি এই সকলের বসকে আমি খুঁজে পেয়ে যাব, তখন তাকে নির্মম মৃত্যু দিব আর বুঝিয়ে দিব এই মাফিয়া কিং এমকে কতটা ভয়ানক হতে পারে খারাপের জন্য। এটা বলে এমকে নিজের রুম থেকে বেরিয়ে বাইক নিয়ে কোথায় চলে গেল। অন্ধকার এক রাস্তায় এখানে রাত 10টার পর লোকজনের যাওয়া আসা নেই বললেই চলে। সাগরের লোকগুলো সেই রাস্তায় এসে থামলো। কিছু সময় অপেক্ষা করার পর পাশ থেকে আরেকটা গাড়ি আসলো। গাড়ি থেকে কয়েকজন লোক নামলো। এটা দেখে সাগর লোকগুলো নামলো। তোদের আসতে এত লেট হলো কেন? এমনিতেই। তুই মালগুলো নিয়ে আসছিস তো? মাল নিয়ে তোদের চিন্তা করতে হবে না, আমার বস কখনো কাউকে ঠকায়নি। তোরা টাকা নিয়ে এনেছিস তো? টাকা নিয়ে চিন্তা করিস না। আচ্ছা টাকাগুলো দেখা। তুইও মাল দেখা আগে। সাগরের লোকগুলো বিটকেসে করে আনা ড্রাগসগুলো দেখালো, আর অপর দিকে লোকগুলো ব্রিককেস করে টাকা দেখালো। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পরিবর্তন করে নি। লোকটির কথা শুনে তাড়াতাড়ি করে ব্যাগ এক্সচেঞ্জ করে নিল। তোর বসকে গিয়ে বলিস এরপর আরো মাল লাগবে। যত লাগবে জানা, চিন্তা নেই, আমার বসের কাছে অঢেল মাল আছে। রাস্তার যেই পাশে খুবই অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ তারা কথা বলছিল, কিন্তু হঠাৎ করে একটা বড় লাইট এসে তাদের গায়ের উপর লাগলো। আবার তাকিয়ে দেখলো দূরে কেউ মোটর সাইকেল নিয়ে বসে আছে। এই সময়ে এখানে কি আসতে পারে, এটা নিয়ে সবাই ভয় খেয়ে গেল। এই কে রে, আমার গায়ের উপর লাইট মারছিস? আমি কে তোরা একটু পরে বুঝতে পেরে যাবি। তার আগে বল, এই খারাপ ব্যবসা তোরা কতদিন ধরে করে আসছিস? কে রে তুই যে তোকে বলতে বাধ্য আমরা? এখান দিয়ে চলে যা, না হলে মেরে পুঁতে দেব। লোকের কথা শুনে বাইকের উপর বসে থাকা লোকটা একটু হাসলো। ড্রাগস আর টাকাগুলো দিয়ে তোরা চলে যা, তাহলে বেঁচে যাবি। একটাকেও জ্যান্ত রাখবো না। তোর যদি সাহস থাকে তো সামনে এসে কথা বল, অমন লুকিয়ে কথা বলিস কেন? একজনের এমন কথা শুনে লোকটি হাসলো, তারপর বাইক লাইট অফ করে দিল। যারা ডিল করতে এসেছিল হঠাৎ তাদের অনুভব হলো যে তাদের মাঝে অন্য কেউ এসে দাঁড়িয়েছে। সাথে সাথে মাথা উপরে তুলে দেখলো যে এক আগন্তুক, তার গায়ের বিভিন্ন রকমের পোশাক, সারা শরীরে ড্রাগ ব্লু কালারের পোশাক, মুখে ড্রাগন মাস্ক। কে তুই? এমকে। এমন পরিচয় পেয়ে সবাই ভরকে গেল, কারণ এই মাফিয়া জগতে যারা আছে তাদের মাঝে এমকে যে কতটা ভয়ানক সেটা সবাই জানে। এমকের ভয়ে খারাপ মাফিয়া এগুলো কোনো কাজ করতে পারে না শান্তিতে, তবুও রাতের আধারে লুকিয়ে লুকিয়ে তারা কাজগুলো করে। কিন্তু সাগরের লোকগুলো ভাবতে পারেনি যে তারা আজ ধরা খেয়ে যাবে। ভেতর ভেতর ভয় পেলে উপরে সাহস নিয়ে আছে। এমন একটা প্রোডাক্ট এসে নিজেকে এমকে দাবি করলেই আমরা বিশ্বাস করে নেব? হি 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 হাসলো, যে হাসিতে লোকগুলোর গায়ের পশম দাঁড়িয়ে যাবার উপক্রম হলো। আমি বেশি কথা বাড়াতে চাই না, তোরা ড্রাগস আর টাকাগুলো দিয়ে দে, এখান থেকে চলে যা, তাহলে তোদের জানে ছেড়ে দেব, না হলে এই জায়গাটাকে রক্তাক্ত করে দিয়ে যাব।
তোর কথায় আমরা ভয় পাই নাকি? আমরা কতজন, আর তুই তো একলা। তাছাড়া এমন পোশাকে যে নিজেকে এমকে দাবি করলে কি আমরা সেটা মেনে নেব? লোকগুলোর কথা শুনে এমকের খুব হাসি পেল। নিজের হাসি আটকে রেখে ওদের বলে, আমি কি আসল না নকল একটু পরে টের পাবি। এটা বলেই এমকে শীষ বাজাতে লাগলো, যেটা শুনতে খুবই মধুর হলেও এর মাঝে রয়েছে ভয়ঙ্কর কোনো বার্তা। এবার লোকগুলো বুঝে গেল যে তাদের সামনে সত্যি মাফিয়া কিং এমকে দাঁড়িয়ে আছে। তারা সকলে একে অপরের দিকে তাকিয়ে রইল, কি করবে বুঝতে পারলো না। সাগরের লোকের যে হেড ছিল সে এতক্ষণ এমকের সাথে কথা বলছিল, কিন্তু এই মুহূর্তে মাটিতে বসে পড়ল। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নিজের দলের এমন হিটের এমন অবস্থা দেখে সবাই মাটিতে বসে পড়ল এবং অপর পাশের লোকগুলো বসে মাফ চাইতে লাগলো, কিন্তু এমকে যে কি করবে সেটা তাদের অজানা। তোরা জানিস আমি থাকতে এইসব কাজ করতে দিব না, তাও কেন বারবার করতে আসিস? এবারের মতো মাফ করে দিন, আর কোনো জন্মেও নেই কাজ করব না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু তাদের নাম বল। আমাদের হেড নেই, আমি হেড। সেটা বললে তো আমি মানবো না। আমাকে এতটাই গাধা ভেবেছিস যে আমি বুঝতে পারবো না যে কে লিডার আর কে চামচা? এখন তাড়াতাড়ি বল, তোদের দুই গ্রুপের দুই লিডারের নাম কি? এই গ্রুপের একে অপরের দিকে তাকিয়ে রইল। তা কি বলবে বুঝতে পারলো না। এখনো না বললে তো এমকে মেরে ফেলবে, এখান থেকে বলে বেঁচে ফিরতে তাদের বস মেরে ফেলবে। কি করবে তারা বুঝতে পারলো না। তখনই কারো চিৎকার শুনতে পারলো, সাথে সাথে দুইজন পিছনে তাকিয়ে দেখলো কে যে তাদের লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। দুজন সামনে তাকিয়ে বুঝে গেল যে এমকে এর লোক আশেপাশে আছে এবং লোকদের মেরেছে। প্লিজ ভাই, আমাদের মারবেন না, আমরা তো ছোটখাটো চামচা, আমাদের মেরে আপনার হাত গন্ধ করে কি লাভ? বুদ্ধিমানের কথা বলেছিস, তাহলে বলে দে তোদের বসের নাম কি? আমরা যদি বসের নাম বলি তাহলে বস আমাদের মেরে ফেলবে। আর তোরা যদি বসের নাম না বলিস তাহলে আমি তোদের নির্মিত দেব সেটা দেখে কুকুরের শিয়ালও তোদের খেতে আসতে ভয় করবে। দুজন করুণ অবস্থায় তাকিয়ে রইল, কি করবে তারা বুঝতে পারলো না। ভাই, আপনি টাকা ড্রাগস গুলো নিয়ে যান, তবু আমাদের ছেড়ে দেন। এটা বলেই দুজন টাকাগুলো এমকে এর পায়ের কাছে ফেলে দিল। টাকাগুলো তো আমি নিয়ে যাবই, সাথে তোদের জানটাও, যদি তোরা তোদের বসের নাম না বলিস। এমকে রেগে গিয়ে অনেক জোরে কথা বলল, যা শুনে দুজনেই ভয়ে কাঁপতে লাগলো। বন্দুক বের করে দুজনের দিকে তাক করলো। বলছি ভাই, বলছি আমাদের বসের নাম বলছি, তবু আপনি আমাদের মারবেন না। মারবো না যদি তাড়াতাড়ি তোদের বসের নাম বলিস। আচ্ছা ঠিক আছে, বলছি। আমার বসের নাম হলো রিকি। মন্ত্রী ছেলে রিকি? জি। তোর বসের নাম কি তাড়াতাড়ি বল। আমার বসের নাম সাগর। কোন সাগর? ভার্সিটিতে সভাপতি সে নাকি? দুজনে বসে নাম জানতে পেরে এমকে মুচকি হাসলো, সেটা তার মাস্কের আড়ালেই রয়ে গেল। এই দুটোকে তুলে নিয়ে গিয়ে আমার গুদামে রাখ, আর টর্চার করতে থাক যেন ওর বসের প্রকৃতি কথা মুখ দিয়ে বড়বড় করে বলে দেয়। এই কথা শুনে দুজন ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারা দুজন জানে যে এমকে এর ভরসা কতটা ভয়ানক। ভাই, আমাদের টর্চার করতে হবে না, আমরা এমনি এমনি বলে দিব। এমকে তাদের কোনো কথা না শুনে নিজের বাইকের কাছে চলে গেল, আর কয়েকজন লোক এসে বাকি দুজনকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। এমকে কিছু একটা মনে করে আবার ঘুরে এসে লাইটার দিয়ে দুইটা গাড়িতে আগুন ধরিয়ে দিল। এরপর একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটু সময় বাদে গাড়ি দুটি ধুম করে বাস্ট করলো। এটা দেখে মুচকি হেসে নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর সাগর আর রিকি একের অপরের উপর রেগে আছে, কারণ একটাই তারা মনে করেছে যে একে অপরকে তারা ঠকিয়ে যায় মনে করেছে যে সাগর তাকে ঠকিয়েছে, আর সাগর মনে করছে যে রিকি তাকে ঠকিয়েছে। তারা আসল ঘটনা এখনো জানে না যে তাদের মেরেছে অন্য কেউ। সাগর রেগে গিয়ে রিকিকে ফোন দিল। রিকি, তুই কিন্তু কাজটা ভালো করিসনি। তুইও তো কাজটা ভালো করিসনি। তুই আমার লোকেদের মেরে নিজের লোকের মরে যাওয়ার নাটক করছিস, এটা কিন্তু একদম ভালো করিসনি। আরে তুই তো আমাদের লোকে মেরে নিজেদের লোকেদের মরে যাওয়ার নাটক করেছিস। টাকা দুটোই নিয়ে যে অসৎ করার চেষ্টা করেছিস।
এটা তো আমিও বলতে পারি যে তুই এটাই করেছিস। আমি কেন করব? এতদিন তোর সাথে আমি নিজে বিজনেস করেছি, একদিন ডিল করেছি, কখনো কি কোনো সময় এমন হয়েছে? এমাত্র ড্রাগসের পরিমাণ অনেক বেশি ছিল আর টাকাটাও অনেক বেশি। হয়তো তুই টাকা আর ড্রাগস থেকে পাল্টে খেয়ে গেছিস। এই কথাটা তো আমি বলতে পারিস যে তুই এমন করেছিস। দেখ সাগর, নিজেদের মাঝে ঝামেলা না করে সত্যি ঘটনা খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে, তাহলে তুই আজ রাতে আমার সাথে বাড়ি দেখা কর। আচ্ছা। দুজন নিজেদের মাঝে কথা বলে ফোন কেটে দিল। বৃষ্টি, আজ থেকে আমাদের মিশন পুরোপুরি শুরু। উপর থেকে অর্ডার আসছে, মিশনটি খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, আমাকে কি করতে হবে? তোমাকে তেমন কিছুই করতে হবে না, কিন্তু চারপাশে খুব ভালোভাবে নজর রাখো ভার্সিটি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, এদের উপর এবং সেই সভাপতি এর উপর নজর রাখো। আমি একলা কিভাবে? তুমি একলা নাও, আরো অনেকেই আছে। আমার মতো অনেকেই আছে। সেটা তোমার অজানা থাক। হুম। মুখ না ভাঙিয়ে এখন ক্লাসে যাও। কেন, তুমি যাবে না? তুমি যাও, আমি পরে আসছি। না হলে দুজনকে একসাথে দেখলে আমার বন্ধুরা তো আমাকে, বুঝতেই তো পারছো আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বৃষ্টির মুখ টিপে হেসে বলল। মাহিম কিছু সময় বৃষ্টির হাসির দিকে তাকিয়ে রইল। বৃষ্টি যখন তার দিকে তাকিয়ে রয়েছে তাই নিজের মুচকি হাসা বন্ধ করে দিল। তারপর মাহিম অন্যদিকে তাকিয়ে পড়ল। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে আসছি। বৃষ্টি চলে গেল। মাহিম কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে মাথায় চুলে হাত বুলিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো যে তার চার বন্ধু কিছুটা দূরে দাঁড়িয়ে হাসছে। মাহিম বুঝে গেল তারা কিছু না কিছু দেখেছে, তাই হাঁটতে হাঁটতে তাদের কাছে এগিয়ে গেল। কিরে হাসছিস কেন? তুই যে তলে তলে টেম্পু চালাস, এটা তো আগে বলিসনি। কিসের কথা বলছিস? মাহিম, তুই কেমন ভাবে কথা বলছিস যে মনে হচ্ছে তুই ফিডারে দুধ খাস। সত্যি আমি বুঝতে পারিনি। ওই মেয়েটির সাথে তোর এত কিসের কথা? আরে বলিস না, ওই মেয়েটি সেদিনকে আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল তার ক্লাস কোথায় পড়ে, নাকি আমাকে দেখেছে আমি তার ক্লাসে পড়ি। এই আর কি, মানে আমরা একসাথে পড়ি। ভাই, ছোটবেলায় খেয়েছিলাম সুজি, তাই তোমাদের বিষয় একটু হলেও বুঝি। দেখ নাফিস, ডায়লগ মারা কম কর। হ। মাহিম ও তার বন্ধুরা একটা ক্লাসের ভিতরে প্রবেশ করলো। মাহিম মেয়েদের দিকে তাকিয়ে দেখলো যে বৃষ্টি এখনো আসেনি। ভাবলো হয়তো অন্য কোথাও গেছে, তাই লেট হচ্ছে। অন্যদিকে একজন ব্যক্তিকে বৃষ্টি সন্দেহ করে এর জন্যই তার পেছন যেতে থাকে। বৃষ্টি ক্লাসে না গিয়ে সেই লোকটির পিছু করতে করতে ভার্সিটির একেবারে কোনায় চলে আসলো। লোকটির চারপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। চারপাশে ফাঁকা পেয়ে লোকটি সেই রুমের মধ্যে প্রবেশ করলো। বৃষ্টির সন্দেহ আরো গভীর হলো, তাই মাহিমকে কয়েকবার ফোন দিল, কিন্তু প্রতিবারই মাহিমের ফোন বেজে কেটে যাচ্ছিল। ধুর, ফোন রেখেছে কোথায় যাই বুঝি না। গুরুত্বপূর্ণ সময় ফোন দিয়ে তাকে পাওয়া যায় না। তারপর বৃষ্টি কিছু একটা ভেবে মাহিমকে মেসেজ করলো, কারণ বৃষ্টি ভাবলো হয়তো মাহিম এখনো ক্লাসে আসে এর জন্য। হঠাৎ কেউ একজন এসে বৃষ্টির মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। বৃষ্টি পিছনে ঘুরে যাবার আগে এসে মাটিতে ঢলে পড়লো। যে লোকটি মেরেছে সে হলো ভার্সিটির একটা ছাত্র, নামদার সজীব। সজীব চারো পাশে তাকিয়ে দেখলো যে কেউ নেই, তাই তখন বৃষ্টিকে কোলে নিয়ে রুমের দরজার সামনে চলে আসলো। দুবার টোকা দেওয়ার পর ভিতর থেকে দরজা খুলে দিল। সজীব বৃষ্টিকে নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। এই মেয়েটা কে? শামীম জিজ্ঞেস করলো। আর বলিস না ভাই, আমি এখানে আসার সময় দেখছি এই মেয়েটি রুমের বাইরে দাঁড়িয়ে কাকে যেন ফোন দিচ্ছে। আমার মনে হলো যে তুই একটু আগে রুমে ঢুকেছিস, মেয়েটি তখন দেখে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটিকে পাশের রুমে রেখে আয়। ভাইয়া আসলে তারপর দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। শামীমের কথা শুনে সজীব বৃষ্টিকে পাশের রুমে রেখে আসলো এবং হাতে ড্রাগস পুশ করে দিলে যাতে বৃষ্টি সহজে জ্ঞান না ফিরে। মাহিম ক্লাস শেষ করে বেরিয়ে এসে নিজের পকেটে হাত দিলে ফোন বের করার জন্য, কারণ সারাদিন বৃষ্টি আসেনি, তাই ভাবলো বৃষ্টিকে ফোন দিবে। কিন্তু মাহিম পকেটে হাত দিয়ে দেখলো যে ফোন নাই। শীত, এখন বাসায় ফেলে রেখে চলে এসেছি। কিরে, কার সাথে কথা বলিস এমন? আরে আর বলিস না, আজকেও ফোন বাসায় রেখে আসছি। কোনো দরকার নাকি? না। চল দাঁড়িয়ে না থেকে বাসায় যাওয়া যাক।
মাহিম ও তার বন্ধুরা ভার্সিটি থেকে বেরিয়ে যে যার বাসায় চলে গেল। তারপর মাহিম বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের ফোনটি হাতে নিল। তখনই দেখলো যে কয়েকবার বৃষ্টির কল, একটি মেসেজও আছে। মাহিম মেসেজ ওপেন করে দেখলো যে বৃষ্টি গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছে। তার সাথে সাথে বৃষ্টিকে নিয়ে মাহিম কিছু একটা ভেবে কল দেয়, কিন্তু প্রতিবারই বৃষ্টির ফোন বন্ধ পেল। মাহিমের মাথায় এবার টেনশন ঢুকে গেল, কারণ বৃষ্টির ফোন বন্ধ। মাহিম অনেকবার ট্রাই করলো কিন্তু ব্যর্থ হলো। সাথে সাথে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপে বেশ কিছু সময় ঘাটাঘাটি করার পর মাহিম বৃষ্টির শেষ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করলো। কিছু সময় পর সেটা সফল হলো। বৃষ্টির শেষ লোকেশন ভার্সিটির ক্যাম্পাসে। বৃষ্টি এখন পর্যন্ত ভার্সিটিতে কি করছে? ভার্সিটি তো অনেক আগে ছুটি হয়ে গেছে, নাকি কোনো দরকারের কাজে এখন সেখানে রয়ে গেছে? তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে রেখে বেরিয়ে গেল। কি রে মাহিম, কেবল আসলি, এখন আবার কোথায় যাচ্ছিস? আম্মু একটা দরকারি কাজ আছে, তাই এখনই আমাকে বাইরে যেতে হবে। দুপুরে খাওয়া খেয়ে যাবি? না আম্মু, আমাকে এখনই যেতে হবে। এটা বলেই মাহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটিতে এসে বৃষ্টির ফোন যেখানে ছিল সেখানেই চলে আসলো। ফোনটি হাতে তুলে নিল। ফোনটি বন্ধ হয়ে আছে, তাই সেটি খুলল। চারপাশে খুব ভালোভাবে নজর দিল, কিন্তু সন্দেহজনক কিছুই তার চোখে বাঁধলো না। কিছু সময় এদিক ওদিক ঘোরাঘুরি করে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। মাহিম বাড়িতে এসে বৃষ্টির ফোন চার্জ দিল এবং নেট কানেক্ট করেছে কোনো একটি কারণে। সাথে সাথে মাহিমের ফোন টোন করে শব্দ হলো। বৃষ্টির ফোন রেখে দিয়ে নিজে ফোনটি ওপেন করে সাথে সাথে একটি ভিডিও শো করলো। মাহিম ভিডিওতে দেখলো যে বৃষ্টির একটি রুমের দৃশ্য ভিডিও করেছে, যেখানে একটি লোক ভেতরে প্রবেশ করছে। এটা তো স্বামী, ওখানে কি করছে? এই রুমের মাঝেই হয়তো বৃষ্টি আছে আর ওর কোনো বিপদ হয়েছে। মাহিম তাড়াতাড়ি ফোনটি রেখে নিজের টিমদের ফোন করলো। হ্যালো তানভীর, তুমি বাকিদের নিয়ে তাড়াতাড়ি আমার ভার্সিটির সামনে চলে এসো, আমি সেখানেই আসছি। ঠিক আছে স্যার। মাহিম ফোন রেখে দিয়ে আবার তাড়াতাড়ি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। এখন প্রায় সন্ধ্যা। তানভীর ও কয়েকজন মেম্বার ভার্সিটির সামনে এসে গাড়িতে বসে আছে। কিছু সময় বাদে সেখানে মাহিম উপস্থিত হলো। মাহিমকে দেখার সাথে সাথে সবাই স্যালুট দিল। স্যার, হঠাৎ আবার এখানে ডাকলেন, কোনো জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, আমাদের টিম মেম্বার বৃষ্টি খুবই বিপদে আছে। কি বলেন স্যার? আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি আমার সাথে এসো। মাহিম ও তার টিম মেম্বাররা ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। ভাগ্য ভালো যে সেখানে কোনো দারোয়ান ছিল না, তাই অনায়াসে প্রবেশ করেছে। সেই রুমের কাছে গেল, চারপাশে ভালো করে নজর দিয়ে দরজায় টোকা দিতে লাগলো। ভাই, কে যেন বাইরে দরজায় কড়া দিচ্ছে। দরজা খোলার দরকার নেই, কারণ আমাদের লোক হলে তারা জানতো যে 2 বার টোকা দেওয়ার বেশি দিলে দরজা কেউ খুলবে না। কিন্তু বস, তারা তো টোকা দিয়েই গেছে, কি করব এখন? চুপ করে বসে থাক। শামীম বলল। অন্যদিকে মাহিম বুঝতে পারছে না যে ভেতরে যদি কেউ থাকে তাহলে দরজা খুলছে না কেন। স্যার, কেউ তো নেই মনে হচ্ছে ভিতরে, তাহলে এতক্ষণ দরজা খুলে ফেলতো। সাফি, খারাপ কাজ যারা করে তারা কখনো অন্যকে জানিয়ে করে না, নিশ্চয়ই এর মাঝে ভাবনা আছে। তুমি দরজা ভাঙার চেষ্টা করো। ওকে। তানভীর মাহিমের সাথে মিলে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। ভাই, গিয়ে দরজা খুলে দেখি যে কারা এসেছে। আমরা তো অনেকেই আছি, দরজা না খুললে তো দরজা ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে, যা। একজন এসে আস্তে করে দরজা খুলে দিল। তার সাথে সাথে মাহিম, তানভীর আর শাফি ভেতরে এসে পড়ে গেল, কারণ তারা দরজাতে ধাক্কা দিচ্ছিল। কে তোরা, আর এখানে কি করছিস? শামীম জিজ্ঞেস করলো। শামীম আর বাকি দুজন উঠে দাঁড়ালো, আর বাইরে থেকে নীলা, জ্যোতি প্রবেশ করলো। তারা দুজন শামীমের দিকে বন্দুক তাক করে আছে। বাকিরা চারপাশে তাকিয়ে দেখলো যে এখানে ড্রাগসের কোনো অভাব নেই। তার মানে শামীম, তুই এই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা করিস আর এখান থেকে সবকিছু চালান করিস? সেটা তোকে বলতে বাধ্য নই। তুই কেন এখানে এসেছিস? আমি কেন এসেছি একটু পরে বুঝতে পারবে। আগে বলো, বৃষ্টি কোথায়? কে বৃষ্টি?
আমরা কোনো বৃষ্টি নামের মেয়েকে চিনি না, ভালোভাবে বলছি এখান থেকে চলে যায়, না হলে তোদেরকেও মেরে গুম করে দেব। সজীবের কথা শুনে মাহিম হাসলো। মাহিমের ইশারা পাওয়ার মাত্রই সবাই বন্দুক বের করলো। আমি জানি বৃষ্টি এখানেই আছে, তাই তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আয়। আমরা তাকে নিয়ে চলে যাচ্ছি। তোরা যা ইচ্ছে কর, আমাদের মাথা ব্যথা নেই। তোদের আমি ছেড়ে দিই কিভাবে? কারণ তোরা যে আমার বিজনেস সম্পর্কে সবই জেনে গেছিস। তুই যেটা করছিস একটু ভালো না, কিন্তু এর জন্য তোমাকে পস্তাতে হবে। এটা আমি বুঝবো, তোর না বুঝলেও চলবে। নীলা আর জ্যোতি, তোমরা দুইজন পাশের রুমে গিয়ে দেখো বৃষ্টি আছে নাকি। ঠিক আছে স্যার। ওরা দুইজন বৃষ্টিকে খোঁজার জন্য পাশের রুমে চলে গেল। হঠাৎ শামীম আর সজীব গুলি চালাতে শুরু করে দিল। লিডারকে দেখে বাকি লোকগুলো গুলি চালানো শুরু করলো। মাহিম, তানভীর আর শাফি তাড়াতাড়ি করে পিলারের আরেক পাশে দাঁড়িয়ে পড়লো এবং তারা গুলি চালানো শুরু করলো। মাহিম ও তার টিম মেম্বার স্পেশাল ফোর্স, তাই তাদের গুলি চালানোর ধরন আলাদা। খুব নিখুঁতভাবে শামীমের টিম মেম্বারদের আহত করে চলেছে। মাহিম, শামীম আর সজীবের হাতে গুলি করলো, সাথে সাথে তাদের হাত থেকে বন্দুক পড়ে গেল। মাহিম ও বাকি দুজন বেরিয়ে আসলো। মাহিম শামীমের সজীবের কাছে এগিয়ে গেল। ভালোই ভালোই বৃষ্টিকে দিয়ে দিলে তোদের এইসব এত ঝামেলা হতো না। এখন বুঝো মাহিম কি জিনিস। সাফি, এই দুটোকে আমাদের গাড়িতে তোলো। ঠিক আছে স্যার। তানভীর, তুমি এখান থেকে অর্ধেক ড্রাগস নিয়ে ভরে আমাদের সাথে নিয়ে চলো, কারণ এত নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওকে। মাহিম কিছু একটা চিন্তা করে শামীম ও নিলয়ের বন্দুক নিয়ে তাদের লোকদের মেরে দিল। স্যার, বৃষ্টি এখানে আছে। শামীম পাশের রুমে গেল, গিয়ে দেখলো যে বৃষ্টি অচেতন অবস্থায় আছে। মাহিম গিয়ে বৃষ্টিকে কয়েকবার ডাকলো, কিন্তু ছাড়া কিছুই বললো না। নীলা, আমার মনে হয় বৃষ্টিকে ওরা ড্রাগস দিয়েছে। এক কাজ করো, আমি ওকে কোলে করে গাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে সাথে আসো। আর যতক্ষণ ওর জ্ঞান না ফিরে ততক্ষণ তোমরা ওর সাথে থাকবে। স্যার, আপনি কোলে করবেন? কেন, কোনো সমস্যা? না স্যার। মাহিম বৃষ্টিকে কোলে তুলে নিল, তারপর বাইরে আসলো। এসে দেখলো ওদের দুজনকে অজ্ঞান করে গাড়িতে তুলেছে আর তানভীর ড্রাগস নিয়ে গাড়িতে রেখেছে। সবাই গাড়িতে উঠে ভার্সিটির বাইরে বেরিয়ে আসলো। এদিকে দারোয়ান নিজের রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভার্সিটিতে যে কি হয়ে গেল তার ধারণার বাইরে। রিকির একটা আস্তানায় সাগর গিয়ে পৌঁছালো। দুজন নিজেদের মাঝে কথা বলার জন্য একত্রিত হয়েছে। সাগর, তাহলে তুই এসেছিস? ভাবলাম তুই আসবি না। রিকি, তোর সাথে তো বোঝাপড়া করার জন্য আমি এখানে আসতে হলো। এখন বল, আমার ড্রাগস আর টাকাগুলো কোথায়? এইসব কথা রাখ, এখন একটা জিনিস দেখ। এটা বলে রিকি সাগরকে একটা ড্রাগন মাস্ক বের করে দেখালো, যেটা দেখে সাগর নিজের হাতে নিল। এটা দিয়ে কি করবো আমি? এটা তো শুধু সাধারণ একটা ড্রাগন মাস্ক। ওটা ভালো করে দেখ, সাগর কিছু লেখা আছে। সাগর ভালো করে লক্ষ্য করে দেখলো যে ড্রাগন মাস্কের উপর সুন্দর করে এমকে লেখা। হ্যাঁ, এর উপর তো এমকে লেখা আছে, তো আমি কি করব? তুই কি এখনো বুঝতে পারছিস না এই এমকে লেখা মানে? সাগর কিছু সময় ভাবার পর হঠাৎ সে রিকির দিকে তাকালো। মাফিয়া কি এমকে? এটা তো তার মাস্ক, তুই পেলি কোথায়? আমাদের লোকজন আর গাড়ি যেখানে পড়েছিল তার পাশে এই ড্রাগন ম্যাক্সটি আমি পেয়েছি। তার মানে এই সব কিছু মাফিয়া কিং এমকে করেছে? আমারও সেটাই মনে হচ্ছে। অযথা আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করছি। তারা কথা বলছিল, তখনই সাগর একটি কল আসলো। সাগর কল রিসিভ করে কানে দিল। অপর পাশ থেকে এমন কিছু শুনলো যেটা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। ফোন কেটে দিয়ে রিকিকে বলল, এদিকে আমার এখন যেতে হবে, তোর সাথে পরে কথা বলবো। কিন্তু কেন? পরে বলবো, এখন একটা ঝামেলায় ফেসে গেছে, তোর সাথে পরে কথা বলছি। এটা বলেই সাগর রিকের আস্তানা থেকে বেরিয়ে আসলো। তারপর এখন রাত 12টা বাজে। এই সময় ভার্সিটির আশেপাশে লোক নেই বললেই চলে।
সাগর দ্রুত গাড়ি নিয়ে ইউনিভার্সিটির সামনে চলে আসলো। তখন দারোয়ানের ফোন পেয়ে সাগর তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে এসেছে, কারণ তখন দারোয়ান সাগরের ভাই শামীম আর তার লোকদের কথাই বলছিল। সাগর গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নামলো, সাথে সাথে সেখানে দারোয়ান উপস্থিত হলো। ভাই আপনি আসছেন? এখানে যে সর্বনাশ হয়ে গেছে। কে বা কারা করলো তুই টের পাসনি? না ভাই। গাধা একটা। সাগর দ্রুত হেঁটে তার সেই রুমের দিকে যেতে লাগলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে তো সাগর খুব অবাক। সাগর ভেতরে গিয়ে দেখলো যে তার চারপাশে তার লোকজন মরে পড়ে আছে, আর তার ড্রাগসের পরিমাণও খুব কম। আমি তো একটু আগেও শামীমের সাথে কথা বললাম, তখন তো সব ঠিক ছিল। এই খানিক সময়ের মাঝে কি হয়ে গেল? আমিও বুঝতে পারছি না বস, একটু আগেও আমি ঘরে গিয়েছিলাম, তখন এইসব দেখিনি। সাগর রেগে গিয়ে তেরে দারোয়ানের কাছে চলে আসলো এবং গলা টিপে দিয়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। তোকে সব মাসে মাসে এত টাকা দিই এমনি এমনি নাকি? শোরের বাচ্চা, যখন এই ঘটনা ঘটেছিলি তুই কোথায় ছিলি? মরতে গিয়েছিলি নাকি? বস আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে মারা যাবো তো। দারোয়ান খুব কষ্ট করে বলল, তার কথাই বের হচ্ছে না, এত জোরে চেপে ধরেছে সাগর। জানিস আমার কত টাকা লস হয়েছে? আমার প্রাণের ভাই শামীমকে পাচ্ছি না, না জানি যারা এখানে এসেছিল কি অবস্থা করেছে। ভাই আগে আপনি আমাকে ছাড়েন, তারপর আপনার সাথে কথা বলছি। এবার সাগর দারোয়ানকে ছেড়ে দিল। ভাই আপনি এত চিন্তা করছেন কেন? আপনার এই রুমের সিসিটিভি ফুটেজ দেখলেই তো হয়ে যায়। এক সময় একটা ভালো কাজ করেছিস, কাজের সময় তো তুই কিছুই করিসনি। যখনই তোরে লাগবে তুই ঘুমাস, না হয় বাথরুমে পড়ে থাকিস। ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। সাগর কিছু না বলে একটা রুমের ভিতর প্রবেশ করলো, যেখানে কয়েকটি কম্পিউটার রাখা। কম্পিউটারে বসে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত কিছুই পাচ্ছে না। দুপুরের একটা ভিডিওতে দেখলো যে একটি মেয়ে রুমের সামনে দাঁড়িয়েছিল, আর সজীব তাকে মাথায় আঘাত করে রুমের ভিতর নিয়ে এসেছিল। এই শালা দারোয়ান, এই পাশের রুমে গিয়ে দেখতো কোনো মেয়ে আছে নাকি। আচ্ছা বস। দারোয়ান গিয়ে পাশের রুমে দেখলো সেখানে কোনো মেয়ে নেই। ঘুরে এসে সাগরকে জানিয়ে দিল যে এই রুমে কোনো মেয়ে নেই। সন্ধ্যার সময় কার একটা ভিডিও চালু করলো, তখন দেখতে পারলো যে দরজার বাইরে কয়েকটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো ভেতরে প্রবেশ করার পর কিছু সময় বাদে কোনো একটা জিনিস নিয়ে সজীব আর শামীমের সাথে ঝামেলা হয়। পরে তাদের মাঝে গোলাগুলি হয়। তারপর শামীম আর সজীবকে আঘাত করে একটি ছেলে নিয়ে যায় এবং অন্য একটি ছেলে সব লোককে মারে, আর একটি ছেলে তার ড্রাগস নিয়ে যায়। পরে একটি ছেলে সজীবের নিয়ে আসা মেয়েটিকে নিয়ে চলে যায়। এত কিছু হয়ে গেল আর তুই গাধা টেরি পেলি না? আমি বুঝতে পারিনি যে এইটুকু সময়ের মাঝে এত কিছু হয়ে যাবে। তোর মতো গাধার কাজ রেখে আমার লস। তাড়াতাড়ি ছেলেগুলোকে খুঁজে বের করার চেষ্টা কর। বুঝতে হবে না বস, এর মাঝে আমি একটা ছেলেকে চিনি, আর ওই যে অজ্ঞান করা মেয়েটি, ওকে আমি চিনি। কিভাবে চিনিস? তারা কি এই ভার্সিটিতে পড়ে? হ্যাঁ দোস্ত, আর 2 দিন আগে এই ছেলে আর মেয়েটাকে গেটের সামনে কথা বলতে দেখেছিলাম। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, কাল এদের দুজনকে দেখলে আমাকে জানাস। আচ্ছা বস। আমার সাথে ঝামেলা করার ফল ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। কত বড় সাহস এই সাগরের সাথে ঝামেলায় জড়াই। এটা বলতে বলতে সাগর সেই রুম থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে চলে আসলো। আমি কিছু লোক পাঠিয়ে দিচ্ছি, তুই খুব সাবধানে ঘরের মাঝে পরিষ্কার করে ফেল, আর লাশগুলোকে তিস্তা নদীতে ফেলে দিয়ে আই। ঠিক আছে বস। সাগর চলে গেল সেখানে থেকে, আর দারোয়ান সেই রুমে চলে গেল। নীলা সকালে ঘুম থেকে উঠে বৃষ্টিকে দেখতে যায়। সে অন্য রুমে শুয়ে আছে এবং তার মাথা খুব ভারী ভারী লাগছে, তাই মাথা ধরে বসে আছে। তার কিছু সময় পর সেই রুমে নীলা প্রবেশ করলো। নীলা, তুমি এখানে? আর আমি বা কোথায়? বৃষ্টি, তুমি এখন আমার বাসায় আছো। এখানে কিভাবে আসলাম? তোমার কিছু মনে পড়ছে না? শুধু এইটুকু মনে আছে, আমি ওই রুমের বাইরে ছিলাম, হঠাৎ কেউ একজন আমার মাথায় বাড়ি মারে, তখনই আমি অজ্ঞান হয়ে যাই, তারপরে কিছু মনে নেই। হ্যাঁ, তারপর মাহিম স্যার কোনোভাবে তোমার খোঁজ পায়, তারপর আমাদের সকল টিম মেম্বারদের ডাকে এবং ভার্সিটির সেই রুমে যাই আমরা। সেখানে তুমি ছিলে। সেখানে গিয়ে অনেক গোলাগুলি হয়, দুজনকে স্যার ধরে নিয়ে আসে আর বাকি সবাইকে মেরে দেয়। ওখানে অনেক ড্রাগ ছিল, সেগুলো
অর্ধেক স্যার নিয়ে এসেছে। আমাকে কি ড্রাগস দেওয়া হয়েছিল যে আমার মাথা ভারী ভারী লাগছে? তোমাকে ড্রাগস দেওয়া হয়েছিল। ও, এখন তোমার কেমন লাগছে? একটু ভালো লাগছে, কিন্তু আমার কফি খাওয়া দরকার। মাথাটা খুব ভারী আছে। এই নাও, তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। বৃষ্টি কফি খেতে লাগলো আর নীলা মুচকে হাসতে লাগলো। নীলা, তুমি হাসছো কেন? তোমাকে তো আসল ঘটনা বলিনি। আসল ঘটনা মানে? তুমি জানো মাহিম স্যার তোমাকে নিজের কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে আমাদের বাসায় রেখে গেছে। কি বলো তুমি? তোমরা থাকতে স্যার কেন কলে নিল? বৃষ্টির লজ্জা পেয়ে বলল, থাক থাক, এত লজ্জা পেতে হবে না। তোমাদের মধ্যে যে কিছু চলছে আমরা ঠিকই বুঝতে পারছি। নীলা, তুমি ভুল বুঝছো, আমাদের মাঝে কিচ্ছু নেই। আর তাছাড়া তোমরা স্যারের কোলে কেন দিল? সেটা তো জানি না। আমরা তো স্যারকে বলেছিলাম যে আমি আর জ্যোতি মিলে তোমাকে ধরে নিয়ে গাড়িতে বসাচ্ছি, কিন্তু স্যার আমাদের না করে দিয়ে নিজে কোলে করে নিয়ে এসে বসাইছে। ও আচ্ছা, আমার ফোনটা কোথায় দেখছি না যে? ওটা তোমার স্যারের কাছে। আচ্ছা, তাহলে আমার মোবাইলটা দাও, আমি আমার বাড়িতে একটু ফোন দিই, নাহলে অনেক চিন্তা করবে। কোনো চিন্তা করবে না, কারণ মাহিম স্যার কাল রাতে জানিয়ে দিয়েছে যে তুমি আমাদের বাসায়। ও আচ্ছা। আচ্ছা, তুমি বসো, আমি নিচে গিয়ে আমার আম্মুর সাথে একটু রান্নায় হেল্প করি। তুমি তো সময় কফি শেষ করে ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা ঠিক আছে। নীলা রুম থেকে বেরিয়ে গেল আর বৃষ্টি কফি খেতে লাগলো। স্যারের কোলে নেওয়ার কথা ভাবতে লজ্জা লাগছে বৃষ্টির। মাহিম স্যার কিভাবে পারলো ওদের সবার সামনে আমাকে কোলে নিতে? এখন আমি স্যারের সামনে যাবো কিভাবে? আমার তো এখনই লজ্জা লজ্জা লাগছে। উফ। বৃষ্টি এসব ভাবতে ভাবতে কফি শেষ করে ফেললো। তারপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল, কিন্তু দারোয়ান এখনো সেই 2 জন মাহিমকে আর বৃষ্টিকে দেখতে পেল না। এর জন্য সাগর আজ নিজ থেকে ভার্সিটিতে এসেছে। সাগরকে দেখে বেশিরভাগ মেয়েরাই অনেক দূরে দূরে থাকছে, কারণ সাগরের চরিত্র সম্পর্কে সবাই অবগত যে সে একটা প্লে বয়। সাগর নিজের রুমে গিয়ে দারোয়ানকে ফোন করলো। তাড়াতাড়ি আমার রুমে আই, তোর সাথে কোথায় আছে? ঠিক আছে বস। দারোয়ান ফোন রেখে সাগরের রুমে চলে আসলো। ওই দুজনকে কি পেয়েছিস? বস এখনো তো পাইনি। তুই ভালো করে নজর রেখেছিলি তো, নাকি আবার ওদিক সেদিক দৌড়ে বেরিয়েছি? আরে না বস, এবার যদি এমন করি আর তাদের যদি না পাই, আপনি কি আমাকে আর আস্ত রাখবেন? এই ভয়ে আমি সারাক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে আছি। ভালো করেছিস। আর দরকার হলে কম্পিউটার থেকে ছবি বের করে রুমে রুমে গিয়ে খোঁজ কর। আমার যে করেই হোক ওই 2টো ছেলেকে আমার লাগবে। ওদের খোঁজ করছি আমরা। তা যদি ওরা জেনে যায়, তখন যদি আর ভার্সিটিতে না আসে তখন। ঠিক বলেছিস তুই। আচ্ছা এখন তুই গেটের সামনে যা, আমি এদিকে দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। দারোয়ান বেরিয়ে গেল। সাগর কাউকে ফোন দিল। হ্যালো আসিফ। হ্যাঁ ভাই বলেন। তুই আর তোর সাথে কয়েকজন ছেলে পেলে নিয়ে আমার ভার্সিটিতে চলে আয়, তোদের সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অপেক্ষা করেন, আমি 10 মিনিট পরে আসছি। 20 মিনিট পর আসিফও তার সাথে কিছু লোক নিয়ে বিপির রুমে মানে সাগরের রুমে প্রবেশ করলো। আমাদের কেন ডাকছিলেন? ভার্সিটির থেকে এদের 2 জনকে খুঁজে বের করতে হবে, ওদের 2 জনকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে বস, কিন্তু কাদের? তোর ফোনে 2 জনের ছবি পাঠিয়ে দিচ্ছি, তোরা সবাই মিলে খুঁজে বের কর, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে তুই তাদের খুঁজতেছিস। আর তাদের পেলে আমাকে জানাবি সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। সাগর মাহিম আর বৃষ্টির ছবি ওদের ফোনে পাঠিয়ে দিল। আসিফ ছবিগুলো দেখে নিজের দলের অন্যান্য সদস্যদের ফোন আলাপ পাঠিয়ে দিল। তারপর 2 দিন পর মাহিম, বৃষ্টি আর তার অন্যান্য মেম্বার একসাথে বের হয়েছে। স্যার আজ আমরা কোথায় যাচ্ছি? শামীম আর সজীবকে যেখানে রেখেছি আমরা সেখানে যাচ্ছি। মাহিম বৃষ্টিকে দেখে তাকিয়ে দেখলো যে সে অন্যদিকে তাকিয়ে আছে। কিছু সময় বাদে মাহিম তার আস্তানায় চলে আসলো, যেখানে শামীম আর সজীবকে রাখা হয়েছে। আজ 2 দিন যাবৎ সজীব আর শামীমকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, তাদের খেতে দেয়নি। কিরে কেমন আছিস তোরা? শালা আজ 2 দিন ধরে না খাইয়ে রেখেছিস, আবার বলছিস কেমন আছিস? স্যার ওদের আপনি খেতে দেননি? আরে তোদের কি খেতে দেব? তোদের তো ড্রাগস খেতে দিয়েছি। কেন, ওটা খেয়ে পেট ভরেনি? ওটা কি পেট ভরার জিনিস?
ওটা তো নেশা করার জিনিস। তাহলে তোরা নেশা করে থাক, কারণ তোদের জন্য সমাজে ছাত্র ছাত্রীরা যারা পড়ালেখা করবে তোদের জন্য তারা নষ্ট হয়ে যাচ্ছে। তোরা ছাত্র ছাত্রীদের মাঝে ড্রাগস বিলিয়ে দিছিস। ওটা তো আমাদের ব্যবসা। ব্যবসা? তোদের গুলি মারি আমি। এখন তাড়াতাড়ি বল, তোদের লিডার কে আছে? আমাদের কোনো লিডার নেই, আমরা হেড। না না, সেটা বলতে হবে না। তাজি, বলবি নাকি মার খাবি? তোরা যদি বলিস তাহলে তোদের খেতে দেব, আর না বলিস তাহলে এমন শাস্তি দিব যে তোদের আত্মা সহ কেঁপে উঠবে। আমরা কেউ কিছু বলবো না, তুই যা করার করে নে। তানভীর, আমার বক্স থেকে প্লাসটা দে তো। আচ্ছা ঠিক আছে। তানভীর বক্স থেকে প্লাসটা এনে দিল। মাহিম প্লাসটা নিয়ে হাতে ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর শামীম আর সদীপ চোখ বড় বড় করে মাহিমের দিকে তাকিয়ে রইল। লেডিস, তোমরা কি অত্যাচার দেখতে পারবে? স্যার, আমরা দুজনে তো দেখতে পারবো, কিন্তু বৃষ্টি দেখতে পারবে কি জিজ্ঞেস করবেন, কারণ সে তো নতুন। স্যার, আমিও দেখতে পারবো, আপনি আপনার কাজ করেন। মাহিম সজীব আর শামীমের দিকে এগিয়ে গেল, তারপর শামীমের হাত ধরলো, প্লাসটা নিয়ে শামীমের আঙুলের কাছে গেল। কি করতে চাইছিস তুই মাহিম? এই যে প্লাসটা দেখছিস, এটা দিয়ে তোদের এক একটা করে হাতের আঙ্গুলে নখ তুলে ফেলবো। ভেবে দেখ কতটা ভয়ঙ্কর হতে পারে তা, যা শরীর থেকে নখ কষিয়ে নিলে। আমাদের সাথে একদম এসব করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। শামীমের কথা শুনে মাহিম মুচকি হাসলো, তারপর কোনো কথা ছাড়াই শামীমের একটি আঙুল থেকে নখ টেনে তুলে ফেললো। সাথে সাথে শামীম ব্যথার চিৎকার দিতে লাগলো। 2 দিন না খাওয়ার কারণে শরীর খুব দুর্বল শামীমের, তাই বেশি সময় থাকতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। শামীমের এমন অবস্থা দেখে সজীব তো ভয় কাঁপতে লাগলো। কিরে, শামীমের মতো কাটলে হবে নাকি? এখন তুই ভাব, তুই সত্যি কথা বলবি নাকি শামীমের মতন তোরও একই অবস্থা করব? না না, আমার সাথে একদমই এমন করিস না প্লিজ। আমি তোদের সব বলছি, কি কি বলতে হবে তুই শুধু জিজ্ঞেস কর। ভেরি গুড। এই যে এমন যদি স্বীকার করতিস তাহলে শামীমের এমন অবস্থা হতো না বেচারা। এখন বল, তোদের লিডার কে? আমাদের লিডার হলো ভার্সিটির ভিপি সাগর, মানে শামীমের ভাই। সাগরের সম্পর্কে সবকিছু বল, ও কত কি খারাপ কাজ করে। আমি তো বেশি কিছু জানি না, শুধু এটুকু জানি যে ভার্সিটির থেকে সব ড্রাগস সাগর সাপ্লাই করে, আর ভার্সিটি থেকে যে সকল মেয়ে উদ্ধার হয়ে যায় সেটা সাগর করে, কারণ সাগরের যে মেয়ে পছন্দ হয় তাকে রুমে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে এবং পরে মেরে তিস্তা নদীতে ভাসিয়ে দেয়। আর কিছু? এর বেশি আমরা কিছু জানি না। তানভীর, এদের শরীরে আবার ইনজেকশন পুশ করে দেয়, ওরা বুঝুক এই ড্রাগস কি জিনিস। কিন্তু তুই তো বললি আমরা স্বীকার করলে তুই আমাদের খেতে দিবি। হ্যাঁ, ওই যে দিচ্ছি, যেটা তুই সমাজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছিস। দেখ, একদম ভালো হচ্ছে না। সাগর ভাই যদি জানতে পারে তাহলে তোর জ্যান্ত রাখবে না। তোর সাগর ভাই জানতো থাকবে কিনা সেটা দেখি। স্যার চলেন, এখন যাওয়া যাক। তানভীর, তুই তাড়াতাড়ি কাজটা কর। তানভীর গিয়ে দুজনকে ড্রাগসের ইনজেকশন পুশ করে দিল। তোরা একদম ভালো করলি না, প্লিজ ভাই আমাদের খেতে দে। দেব, কিন্তু কাল। তারপর সেখান থেকে চলে গেল সবাই, আর আস্তে আস্তে সজীব ও জ্ঞান হারিয়ে ফেলল। রাতে অন্ধকারে এক অপরিচিত ব্যক্তি সজীবদের যেখানে রাখা হয়েছে সেখানে ব্রো এম কে ক্যামিং, তারপর